দেখো তোমার ছেলে কি বলছে, ও নাকি আমার থেকে কাপড় ধোয়ার টাকা নেবে, আবার ওর বউ একটু কাপড় ধুয়ে দেবে জন্য ওকেও নাকি পারিশ্রমিক দিতে হবে। দেখেছো মা, এই বাড়িতে আমার কি দাম দেখেছো? রাবেয়া থেকেও বোধহয় বেশি খেপলেন কাকুলি বেগম। তিনি সরাসরি কাদেরকে উদ্দেশ্য করে কিছু বললেন না। ছেলের আগে তো ছেলের বউকে ধরতে হবে, এটাই তো নিয়ম। সরাসরি দীপাকে উদ্দেশ্য করে বললেন, কি এমন কাজ করো তুমি সারাদিন যে আমার মেয়ে সামান্য কয়েকটা ময়লা জামা কাপড় ধুয়ে দেবে, তার জন্য আবার পারিশ্রমিক দিতে হবে? যদি টাকাই খরচ করার হয় তবে তোমাকে কেন এনেছি এই বাড়িতে? দীপা কোনো উত্তর দিল না, ইচ্ছে করেই উত্তর দিল না। এদের সাথে পেরে ওঠা সম্ভব না। এখন কথা বলতে গেলেই ঝামেলা লেগে যাবে, আর দীপা চাচ্ছে না যে ঝামেলা হোক। তবে কাদের চুপ থাকলো না। কাকুলি বেগম কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ মা, ঠিকই বলেছো। দীপা এ বাড়িতে কাজ করার জন্য এসেছে। ওকে কাজ করানোর জন্যই আমি এনেছি। তবে আজ থেকে ও তাদেরই কাজ করবে যারা আমার উপকারে আসে। সামান্য এক সপ্তাহ আমার বউ বাপের বাড়িতে গিয়েছিল, আর এই একটা সপ্তাহে 3 বেলা তোমার মেয়ের বাড়ি থেকে আমার জন্য খাবার আসেনি। শর্ত দিয়েছিল বাজার করে দিতে হবে। বাজার না করে দিলে নাকি তোমার জামাই রান্না করে পাঠাতে দেবে না। আর সেখানে 3 বেলার ভেতর 2 বেলাই সারা বছর তোমার মেয়ে আমার টাকায় খায়। সারা বছর বিনামূল্যে আমার বউ তোমার মেয়ের ছেলে মেয়ের দেখাশোনা করে। তোমার মেয়ের বাড়িতে যেদিন অতিরিক্ত মেহমান আসে সেদিন আমার বউকে নিয়ে যাই কাজ করানোর জন্য। আর আমি এত কিছুর বদলে তোমার মেয়ের কাছ থেকে একটু 3 বেলা খাবার পেলাম না। রাবিয়া এবার একটু কান্নার নাটক করে বলল, তুই জানিস না তো দুলাভাই কেমন? বাজার যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত তবে আমাকে ওকে জবাবদিহি করতে হতো। কাদের তাচ্ছিল্য হেসে বলল, কাকে কার কাছে জবাবদিহি করতে হয় সেটা কি আমাকে আবার নতুন করে জানতে হবে আপা? মাছ মাংস দিয়ে ভাত চাইনি তোমার থেকে, চেয়েছিলাম শুধু 3 বেলার একটু খাবার। ভর্তা দিয়ে হলেও তো দিতে পারতে। তুমি তো নিজেই চাকরি করো আর আমাকে জবাবদিহির দোহাই দেখাচ্ছ। রাবেয়া আবারও কিছু বলে উঠতে চাইলো, তবে তার আগেই কাদের হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, থাক, আর কোনো অজুহাত দেখাতে হবে না। এই এক সপ্তাহ আমি বুঝে গেছি কে আমার আপন। তুমি আমাকে বলতে না যে দীপার মতন বেয়াদব মেয়েকে যেন আমি তালাক দিয়ে দিই? তোমরা তো আসো আমার ছেলে মেয়ের দেখাশোনার জন্য। এই তার নমুনা? তোমার ভরসায় আমি দীপাকে ছাড়বো? নিজের অজান্তেই দীপার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই জন্যই বোধহয় বলে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। যে মানুষগুলোর নিজেদেরও সংসার আছে, নিজের স্বামী সন্তান আছে, তারা কিভাবে আরেকটা মেয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগতে পারে, তাও কোনো রকম কোনো কারণ ছাড়া। যেখানে দীপা আজ 10টা বছর হলো কোনো কিছুর বিনিময় ছাড়াই সবার সেবা করে আসছে, সারাটা জীবন সবার থেকে ঘৃণা পাওয়ার পরেও ভালোবেসেছে সেই মানুষগুলো কিনা দীপার সংসার ভাঙার পরিকল্পনা করেছিল। যেখানে জানে মেয়েটা কতটা অসহায়, বাবা বেঁচে নেই। ওরা কি বুঝতো না যে ভাইয়ের সংসারে কতদিন থাকবে? তারপরেও ওরা এই অসহায় মেয়েটার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, যার কারণটা হয়তো ওরা নিজেরাও ভালো করে জানে না। রাবেয়া এবারে কথা বলার কোনো মুখ খুঁজে পেল না। তবে থামলেন না কাকুলি বেগম। কর্কশ গলায় কাদেরকে উদ্দেশ্য করে বললেন, কে আপন সেটা তো আমিও খুব ভালো করেই বুঝতে পারছি। এক সপ্তাহ বউকে ছেড়ে থাকতে না থাকতেই বউয়ের শোকে মরে যাচ্ছিস। মা আর বোন পর হয়ে গেল। কাদের নিজেও গম্ভীর গলায় বলে উঠল, পর তোমরা আমায় বানিয়েছো। একটা কথা শুনে রাখো, দীপাকে তো আমি কোনো দিনও ছাড়তাম না। আমার ছেলে মেয়ের জন্য হলেও ছাড়তাম না। আর এখন ছাড়বো না আমার নিজের জন্য। তোমরা যে আমার কিংবা আমার ছেলে মেয়ের কতটা খেয়াল রাখবে সেটা আমার বোঝা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে যেমন দীপাকে ছাড়া অসহায়, ঠিক তেমনই আমিও ওকে ছাড়া অসহায় হয়ে পড়বো। কথাটা বলে কাদের এবার দীপাকে শাসিয়ে বলল, বাড়তি কোনো কাজ যেন তোমায় আমি করতে না দেখি দীপা। অন্যের জন্য নিজের সংসারে অশান্তি বাঁধিও না। এই একটা কথাই বলবো তোমায়। আশা করছি এই কারণগুলোর জন্য নিজের সংসারে অশান্তি বাঁধালে তোমার ভাইও তোমার সমর্থন করবে না। কথাটা বলে কাদের যাওয়ার জন্য উদ্যত হলো। দরজার কাছে গিয়ে জুতা পরে আবারও পিছন ফিরে তাকিয়ে রাবেকে উদ্দেশ্য করে বলল, খাবার খেতে পারো, সমস্যা নেই। আমি এতটা ছোট লোক নই যে খাবারের বিষয়ে এইসব কথা বলবো। চলে গেল কাদের। দীপা বুঝতে পারলো কাদেরের স্বার্থে আঘাত লেগেছিল জন্যই আজ নিজের বোনের সাথে এই ব্যবহারটা করলো। তবে যাই হোক, করেছে তো। হ্যাঁ, হয়তো দীপাকে ভালোবেসে এই কথাটা বলে বলে যায়নি যে যেন অন্যদের কাজ না করে। এটাও হয়তো নিজের স্বার্থে আঘাত লেগেছিল জন্যই। তবে যাই হোক, বলে তো গেছে। এটা তো অন্তত বলেছে যে দীপাকে কোনোদিনও ছাড়বে না। দীপাকে ছাড়া অসহায় কাদের, এতটুকুই দীপার জন্য যথেষ্ট। আর চোখে একবার তাকালো রাবিয়া আর কাকুলি বেগমের দিকে। বুঝতে পারলো দুজনের মাথায় আগুন জ্বলছে, সেই সাথে ইচ্ছে করছে দীপার উপরে সবটুকু রাগ ঝাড়তে, তবে পারছে না। কি অদ্ভুত, স্বামী সামান্য একটু
সমর্থন পেয়েই শ্বশুরবাড়িতে অনেকটা মাথা উঁচু হয়ে গেল যেন দীপার। আজ বোধহয় প্রথমবার কাদের দীপাকে এতটা সমর্থন করলো, তাতে কাকুলি আর রাবেয়া ওকে আর কিছুই বলতে পারলো না। যদি কাদের হিমেলের মতো হতো তবে দীপার সংসারটাও না জানি আরও কতটা সুন্দর হতো। আজ অফিসে গিয়ে হিমেল দেখলো মনিরও এসেছে, নিজের ডেস্কে বসে কাজ করছে, বরং বেশ হাসি হাসি মুখ নিয়েই কাজ করছে। হিমেল বুঝলো মনির সংসারে শান্তি ফিরে এসেছে। হিমেলের পাশের ডেস্কটায় মনিরের, নিজের জন্য বরাদ্দ জায়গায় গিয়ে হিমেল বসতেই ওর পাশে বসা মনির হাস্যোজ্জ্বল গলায় বলল, গুড মর্নিং। হিমেল মনিরের দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, গতকালকে রাত বোধহয় খুব ভালো কেটেছে, সেজন্য আজকে গুড মর্নিং হচ্ছে, তাই না মনির? মনির স্বভাবে মারাত্মক ঘাবাগোবা, একটু ঘুরিয়ে বলা কথা খুবই কম বোঝে। ফলস্বরূপ হিমেলের বলা কথাটা মনির বুঝতে পারলো না, অবুঝের ন্যায় প্রশ্ন করলো। কি বললি? হিমেলের মজা করার মুডটাও নষ্ট করে দিল মনির, ফলস্বরূপ বিরক্তিকর গলায় বলল, কিছু না, বলদ হওয়া ভালো, তবে এতটাও না। মনির অনুনয় করে বলল, বল না, কি বললি? হিমেল, বল না, আর একবার বল, এবার বুঝে নেব। একটু সহজ ভাবলো। হিমেল আবার মনিরের দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, সহজ ভাষায় বললে শুনতে খারাপ লাগবে। আরে লাগুক খারাপ, তুই তাও বল। আমরাই তো। আমার কথার মানে ছিল, কাল রাতেও কি ভাবের কাছে লাথি গেছিস, নাকি ঠিকঠাকভাবেই সব কিছু হয়েছে? মনির এক হাতে মাথা চুলকে বলল, না, লাথি তো খাইনি, ঠিকভাবে ঘুমিয়েছিলাম আমি। হিমেলের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই ছেলেটাকে বোঝাতে পারবে না হিমেল। হিমেল যত ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে মনির তত নোংরা হতে বাধ্য করে। শেষমেশ আর বললই না হিমেল আসল কথাটা, তবে জানে এখন যদি মনিরকে ঠিকভাবে না বোঝাতে পারে তবে কাজ করার পরের সময় জিজ্ঞেস করেই যাবে, তাই স্বাভাবিক গলায় বলল, ঘুমোতে পেরেছিস, সেজন্যই বললাম। গতকালকে রাত ভালো কেটেছে, সেজন্যই তো আজ সকালে আমাকে এত হাসি মুখে গুড মর্নিং বললি। এবারে বেশ বুঝলো মনির হিমেলের কথাটা, আশ্চর্যের গলায় বলল, হ্যাঁ, গতকাল রাত ভালোই কেটেছে। তোর কথা অনুযায়ী কাল থেকে মা, বউ কারোর সাথে ঠিকভাবে কথা বলিনি। 3 বেলা খাবার বাইরে খেয়েছি। সারাদিন বাড়িতেই ছিলাম না। একদিনেই বাড়ি অনেকটা ঠান্ডা হয়েছে। হিমেল মনিরের পিঠ চাপড়ে বলল, এভাবে চালিয়ে যা, একদিন তোর জয় নিশ্চিত হবে। তোর সংসার কেমন চলছে? নিশ্চয়ই তোর মা আর তোর বউ ঝামেলা করে, তাই না? হিমেল বেশ গর্বের সাথেই বলল, আমি তোর মতন মগা না। বউ আর মা দুজনকে একসাথে কি করে সামলাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তার থেকে বড় কথা, আমার বউয়ের মাঝে ঝামেলা করার সিস্টেমে নেই। তারও খুবই সহজ সরল আর ভদ্র একটা মেয়ে, ওর মতন বউ পেতেও কপাল লাগে। আর আমার মায়ের মতন মাকে সামলানোর জন্য ক্যাপাসিটি লাগে। মনির নিজেও পাল্টা হিমেলকে বাহবা দিয়ে বলল, সত্যি ভাই, তুই জিনিয়াস। যে মা আর বউ দুজনকেই একসাথে সামলাতে জানে, সে হচ্ছে মহাপুরুষ। হিমেল এবারে হেসে উঠে ব্যঙ্গ করে বলল, আর তুই পুরুষই না। দুপুরের দিকে অপ্রত্যাশিতভাবে হিমেলের কাছে নাফিসের কল এসেছিল। দেখা করতে চেয়েছে নাফিস হিমেলের সাথে। কেন দেখা করতে চেয়েছে সেসব কারণ হিমেল জানে না। দেখা করার ইচ্ছে ছিল না হিমেলের, কেননা মনে মনে নাফিসের প্রতি ভীষণ রাগ জমে আছে। আর যখনই কারোর প্রতি হিমেলের রাগ জমে থাকে তখন আর তার সাথে কথাবার্তা বলতে হিমেলের মন সায় দেয় না। আসলে নিজেকে নিজেই ভরসা করতে পারে না, কখন কি বেফাঁস কথা বলে দেবে সেসব হিমেলের নিজেরও জানা থাকে না। ইচ্ছাকৃতভাবেই তো করে না, বের হয়ে যায় মুখ দিয়ে, চাইলেও আটকাতে পারে না। তবে যেহেতু নাফিস নিজ থেকে দেখা করতে চেয়েছে তবে দেখা করতে যাওয়াই উচিত, বেদবি হয়ে যায় নয়তো। নয়নতারাকে ফোন করে শুনেছিল আজ নয়নতারার একটু দেরি হবে। হিমেল তাই নাফিসকে বলল ওর আসার দরকার নেই, হিমেলই চলে যাবে। অফিস শেষ করে হিমেল গেল নাফিসের সাথে দেখা করতে। ওদের এলাকার বাজারে দেখা করতে বসেছিল নাফিস। নাফিসের বলা দোকানেই হিমেল গেল। নাফিস আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। হিমেল গিয়ে দেখলো নাফিস সিগারেট খাচ্ছে। নাফিস ততক্ষণে হিমেলকে খেয়ালই করেনি। হিমেল পেছন থেকে গম্ভীর গলায় বলল, সিগারেটও খাওয়া হয় তাহলে? হিমেলের কণ্ঠ পেয়ে নাফিস ঘাড় ঘুরিয়ে তাকালো। হিমেলকে দেখার পর সিগারেট লুকানোর কোনো তাড়া দেখা গেল না নাফিসের মাঝে, চেষ্টাও করলো না। বেশ স্বাভাবিক গলায় বলল, এটা ছাড়া না দিন শুরু হয় না রাত শেষ হয়। তার মানে সিগারেট খোর? বলতে পারো, যা ইচ্ছে বলো, তবে সিগারেট ছাড়বো না। ঘর সংসার সব ছেড়ে দেব, কিন্তু সিগারেট না। হিমেল হাসলো। এই বিষয়ে আর নাফিসকে কোনো উপদেশ দিল না। বলুন, কি বলার জন্য ডেকেছিলেন? 1 ঘন্টা সময় আছে আপনার কাছে, তারপর যেতে হবে আমায়। কিছু না, এমনি ডেকেছিলাম। বসো, চা খাওয়াই, বাবার টাকাতেই খাওয়াবো। বসলো হিমেল। একটু পরেই নাফিস নিজের পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে হিমেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরে নাও এটা,
জানি চায়ের থেকে এটা খেলে বেশি শান্তি পাবে। হিমেল সিগারেটটার দিকে তাকিয়ে একবার না বলতে চাইলো, তবে নাফিস সেই সুযোগটা দিল না। তার আগেই নিজ থেকেই বলে উঠল, অযথা মিথ্যে বলে লাভ নেই। তোমার নজর দেখেই বুঝে গিয়েছি আমি একমাত্র সিগারেট প্রেমী সিগারেটের দিকে এমনভাবে তাকায়। আর তাছাড়া যদি তুমি নিজে না খেয়ে তবে এতক্ষণে আমাকে এ বিষয়ে জ্ঞান দেওয়া শুরু করতে। লজ্জা না পেয়ে খেয়ে নাও। হিমেল সত্যি লজ্জা পেল। হিমেল সিগারেট খায় ঠিকই, তবে নাফিসের মতো সিগারেট খোর না। আর হিমেল যে সিগারেট খায় সেটা বাড়ির কেউই জানে না। ভার্সিটিতে পড়াকালীন অভ্যেসটা তৈরি হয়েছিল, তবে দীপা আর মমতা বেগমের অনুরোধে ওদেরকে বলেছিল ছেড়েছে। আসলে অনেকটা ছেড়েও দিয়েছে। আগের তুলনায় অনেক কম সিগারেটই খায়, তবে একেবারে ছাড়তে পারেনি। হিমেল যে সিগারেট খায় এই কথাটা নয়নতারাও জানে না। একদিন কথায় কথায় নয়নতারা বলেছিল পছন্দ না নয়নতারার এই অভ্যাসটা, সেই জন্য আর ভয়েই বলা হয়ে ওঠেনি। সত্যি বলতে নাফিসের সিগারেট খাওয়া দেখে সত্যি ইচ্ছে হয়েছিল একটা টান দেওয়ার। এখন যেহেতু নাফিস সবটা বুঝেই গেছে, তখন অযথা লুকিয়ে লাভ কি, একটা টান দেওয়াই যায়। সিগারেটটা হাতে নিয়ে আগুন ধরিয়ে মনের সুখে একটা টান দিল। এটাই হলো জীবনের প্রকৃত শান্তি। তবে হিমেলের সেই শান্তি বেশিক্ষণ টিকলো না। হঠাৎ করেই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো হিমেলের কানে। হিমেল, তুমি এখানে? হিমেলের হিসেব মতো কণ্ঠটা আকবর সাহেবের হওয়া উচিত, তবে মনে মনে প্রার্থনা করলো যেন উনি না হয়। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। আকবর সাহেবই দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ হিমেল হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। জি বাবা, আমি আসলে আমি সিগারেটটা খাচ্ছিলাম না, নাফিস আমাকে ধরতে দিয়েছিল। আকবর সাহেব গম্ভীর গলায় বলল। আমি যে দূর থেকে তোমার মুখ দিয়ে ধোয়া বেরোতে দেখছিলাম। বিপাকে পড়ল হিমেল। কি অজুহাত দিবে? ধরা তো পড়েই গেছে। এখন তো মিথ্যে বলে লাভ নেই, বরং মিথ্যে বললে ঘটনাটা আরো খারাপ পথে চলে যাবে। আকবর সাহেব তো মিথ্যে বলা পছন্দ করে না। তবে কি এটা অপমান হলো হিমেলের? এভাবে কেউ ধরা পড়ে, আবার ধরা পড়েছে তো পড়েছে, আবার মুখের উপরে একটা মিথ্যেও বলে দিল। আসলে ভুলটা হিমেলেরই হয়েছে। শ্বশুরবাড়ির এলাকায় এসে কেউ কি এসব আজে বাজে কাজ করে? সব দোষই নাফিসের। নাফিসের পালায় পড়েই হিমেলের অবনতি হলো। এই জন্যই বলে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এদিকে হিমেলের থেকে কোনো উত্তর না পেয়ে আকবর সাহেব এবারে নাফিসকে উদ্দেশ্য করে বললেন, নিজের তো অধঃপতন হয়েছে, এবার এই ছেলেটাকেও একই পথে আনার চেষ্টা করছো। ভুলে গেছো কি যে ও তোমার বোনের স্বামী? খারাপ না করলে কি চলছে না? নাফিস বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, আগে থেকে যে আমার পথে চলে এসেছে তাকে নতুন করে কি আনবো? তুমি জিজ্ঞেস করে দেখো, ও আগে থেকেই সিগারেট খায়। আকবর সাহেব বিস্ময়ভরা কণ্ঠে বললেন। তুমি সিগারেট খাও হিমেল? হিমেল মিনমিনে গলায় বলল, আসলে বাবা অত খাই না, দিনে দু একটা। আপনি খারাপ ভাববেন না, সিগারেট খেলেও তো আর কেউ খারাপ হয়ে যায় না। আমি মানুষটা ভালো। আর কি কি লুকিয়েছো? অন্যগুলো কি খাওয়া হয় নাকি? না না বাবা, ওসব খাই না, কখনো ছুঁয়েও দেখিনি। সত্যি বলছে। কিভাবে বিশ্বাস করি তোমায়? হিমেল অসহায় গলায় বলল, এটা একটা ছোট্ট ব্যাপার নিয়ে পুরো বিশ্বাসে ভেঙে গেল বাবা। এতটা নরবরে ছিল আমার প্রতি বিশ্বাস। নয়ন জানে? হিমেল একটা শুষ্ক ঢোক গিলে বলল, না, জানে না। দয়া করে আপনি বলবেন না ওকে, আমি ছেড়ে দেব। সত্যি বলছে। অত সহজ না ছেড়ে দেওয়া। এতদিনের অভ্যাস শুট করে ছাড়তে পারবে না, এটাই তো স্বাভাবিক। আকবর সাহেবের কথাটা শুনে নাফিস হেসে উঠে হিমেলকে বলল, জানো তো হিমেল, সিগারেটের অভ্যাস যে কতটা ভয়ঙ্কর সেটা বাবা জানে। খুব সহজে যে ছাড়তে পারবে না সেটাও বাবা জানে, কারণ এই নেশাটা আমার বাবাকে দেখেই তৈরি হয়েছে। একটু অপ্রস্তুত হয়ে পড়লেন আকবর সাহেব। হিমেল বিস্ময়ভরা কণ্ঠে বলল, বাবা, আপনি আমাদের দলের লোক? আকবর সাহেব মৃদু গম্ভীর গলায় বললেন, ছিলাম, তবে মারুফা আর নয়নের জন্য ছাড়তে হয়েছে। যাই হোক, একাই এসেছো যে? আমার মেয়েটা কেননি কেন? আবার এসেছো যখন, তখন বাড়িতে না গিয়ে বাজারে কি করছো? নাফিস, তোমার কি এতটুকু জ্ঞান নেই যে হিমেলকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত? নাফিস আর হিমেল দুজনেই বুঝলো আকবর সাহেব নিজের সিগারেটের ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে, তাই এই নিয়ে আর কথা তুলল না। আকবর সাহেবের কথার প্রেক্ষিতে নাফিস বেশ গাছাড়া ভাব নিয়ে বলল, তোমাদের প্রয়োজনে তো ডাকিনি যে বাড়ি নিয়ে যাবে, আমার প্রয়োজনে ডেকেছিলাম, তাই বাজারে আছি। তোমার আবার কি প্রয়োজন? সেসব হিমলকেই বলবো। আকবর সাহেব বুঝলেন নাফিসের মুখ দিয়ে কোনো কথা বের করা সম্ভব হবে না, তাই সরাসরি হিমেলকে উদ্দেশ্য করে বললেন, হিমেল, তুমি বলো তো নাফিস কি বলেছে তোমায়? আশা করছি আর মিথ্যা বলবে না আমায়। হিমেল এবারও লজ্জায় মাথা নামিয়ে বলল, জি বাবা, আর বলবো না। নাফিস তো এখনো কিছু বলেননি, তার আগে আপনি চলে এসছেন। আকবর সাহেবের এবার একটু চিন্তা হলো। ছেলেকে তিনি বিশ্বাস করতে পারেন না। নাফিসকে অবশ্য ভরসা করা যায় না, তবে প্রশ্ন হলো হিমেল কি এখানে কেন ডেকেছ? উদ্দেশ্য কি ছেলের?
ভয় পেলেন আকবর সাহেব, নাফিস আবার আজে বাজে কিছু বলবে না তো, যার কারণে নয়নতারার সংসারের উপরে প্রভাব পড়বে। কারণ আজে বাজে কথায় অন্তত হিমেলের দ্বারা নয়নতারার সংসারে কোনো প্রভাব পড়বে না এটা উনি জানেন। তবে হিমেলের সম্মান রক্ষার দায়িত্বটাও তো ওনার বাড়ির জামাই বলে কথা। নরম থাকলে চলবে না। নাফিসকে উদ্দেশ্য করে এবার শাসিয়ে বললেন, একটা কথা মনে রেখো নাফিস, সারা জীবন তোমার অসংখ্য অন্যায় ক্ষমা করে দিয়েছি, তবে যদি তোমার কোনো আজে বাজে আচরণের প্রভাব আমার মেয়ের সংসারে পড়ে, তবে এইবার কিন্তু তুমি আমার থেকে আর ক্ষমা পাবে না। নাফিস এবার বিরক্তিকর গলায় বলল, কি বলবো আমি তোমার জামাইকে যে তোমার মেয়ের সংসার ভাঙবে? এমনি ডেকেছিলাম। তোমার জামাইয়ের সাথে কথা বলতে বেশ ভালোই লাগে, সেজন্য ডেকেছিলাম। তোমার মেয়ের সংসার ভাঙা আমার কোনো ইচ্ছে নেই। এতক্ষণে নিশ্চিত হলো আকবর সাহেব ওনার এক জায়গায় যাওয়ার আছে, জরুরি কাজ পড়েছে। হিমেলকে অনেকবার করে জোর জবরদস্তি করলেন বাড়িতে যাওয়ার জন্য, তবে হিমেল রাজি হলো না। বললো অন্য কোনো একদিন যাবে, বউকে ছাড়া একা একা শ্বশুর বাড়িতে গিয়ে কী বা করবে, তাও আবার যেখানে আকবর সাহেবই থাকবেন না। আকবর সাহেব আর সেখানে বেশিক্ষণ দেরি করতে পারলেন না, চলে গেলেন। নাফিসের সাথে কিছুক্ষণ আড্ডা দিল হিমেল। আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ করে হিমেলের চোখ গেল রাস্তা দিয়ে হাঁটতে থাকা একজন ব্যক্তির উপরে। মানুষটা যে জবরুল সেটা চিনতে ভুল হলো না হিমেলের। তবে প্রশ্ন হলো, জবরুলের পাশে থাকা মেয়েটাকে এমনভাবে বোরখা হিজাব করে নিজেকে ঢেকে রেখেছে যে বয়সটাও আন্দাজ করার উপায় নেই। হিমেলের কৌতূহল হলো জানার জন্য। জবরুল কাছাকাছি আসতেই হিমেল চাচা বলে ডাক দিল। পা থেমে গেল জবরুলের, কণ্ঠটা পরিচিত লাগলো। তার মধ্যে সচরাচর কেউ ওকে চাচা বলে ডাকে না। এদিক ওদিক তাকালো, হিমেল হাত উঠিয়ে ইশারায় ডাকলো। হিমেলকে দেখতেই জবরুলের সঙ্গে নাক মুখ কুচকে ফেললো, তবে ভয় পেল না। আজ জবরুল পালাবে না, আজ জবরুলের কাছে গর্ব করার মতো বিষয় আছে। ভালোই হয়েছে হিমেলের সাথে দেখা হয়ে গেল। খুব অপমান করেছিলেন এই ছেলেটা জবরুলকে, আজ জবরুল নিজের অপমানের উচিত জবাব দেবে, বুঝিয়ে দেবে হিমেলকে যে জবরুল ওর থেকে কোনো অংশেই কম না, বরং হিমেলের থেকে অনেক বেশি সুন্দরী বউ জবরুল পেয়েছে। জবরুল পাশে দাঁড়ানো নিজের বউয়ের দিকে তাকিয়ে দাঁতগুলো বের করে হেসে বলল, বিবিজান একটু আমার লগে ওদিকে চলেন, আপনারে একজনের লগে পরিচয় করে দেওয়ানের আছে। মেয়েটা একটু ব্যস্ততা দেখিয়ে বলল, দেরি হয়ে যাবে তো, আমাদের তাড়াতাড়ি চলুন না। আরে হইব না দেরি, সব কিনা দিমু তো আপনারে, চিন্তা করেন না। মেয়েটা আর আপত্তি করলো না। জবরুল কাছাকাছি আসতেই হিমেল প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, চাচা, সাথে ইনি কে? জবরুল তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমারে দেখা তোমার কোন দিক দিয়া চাচা মনে হইতেছে? আমারে দেখেও এখনো জোয়ান মনে হয়, চোখে কি কম দেখো? হিমেল অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলল, সরি চাচা। যাই হোক, পাশে ইনি কে চাচা? জবরুল বুক ফুলিয়ে গর্বের সাথে বলল, আমার বিবি রিয়া। একের বিবি পাইছি আমি, চাঁদের লাহান মুখ, ফুলের লাহান নরম হাত আর পাখির লাহান কণ্ঠ আমার বিবি। শোনো শ্যামরা, এই জবরুলের পিছে মাইয়াগো লাইন লাগিয়া যায়। সেই দিন অপমান করছিলা, খালি কিছু কইনি। হিমেল বিস্ময় করা কণ্ঠে বলল, এটা সত্যি আপনার বউ? কিভাবে বিয়ে করলেন? অজ্ঞান করো নাকি? মেয়ে দিল কি আপনাকে? জবরুল ঝাঁঝালো গলায় বলল, ফাইজলামি করো, অজ্ঞানে কইরা কবুল হইব কেমনে? অজ্ঞানে স্বইচ্ছায় আমার বিবি আমারে বিয়া করছে, 17 বছরের যুবতী বিবি আমার। চেহারা খান খালি দেখাইলাম না, আমার বিবি পর্দা করার জন্য, না হইলে রূপ দেখে তুমি এইখানে জ্ঞান হারাইতা। হিমেলের বড্ড আফসোস হলো মেয়েটার জন্য। তবে প্রশ্ন একটাই, কিভাবে সব জেনেও কোনো মা বাবা নিজের মেয়ের বিয়ে এর সাথে দিল? মেয়ের খরচ এতটাই বেশি হয়ে গিয়েছিল তাদের কাছে। এই ব্যাপারটা থেকে হিমেল আরও একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারল যে এই দেশে মনিরের মতো ব্যাককেলের অভাব নেই। শুধু একা বেচারা মনিরকে দোষ দিয়ে লাভ নেই। না হলে কি আর কেউ অল্প বয়সী একটা মেয়েকে জবরুলের মতন বুড়োর সাথে বিয়ে দেয়? জবরুল মেয়েটার বাবার বয়সী, অথচ হয়ে গেল স্বামী। কি অদ্ভুত ব্যাপার। হিমেলের এসব ভাবনার মাঝেই জবরুল ফের বলে উঠল, কি আপনাই বইরা গেলা তো? হয়েছিলাম না ধৈর্য ধরতে? তাহলে তোমারও আমার বিবির লাহান একখান বউ থাকতো, শেষ তো বিয়ে করলোই কালাম ইয়ারে। কথাটা বলার সাথে সাথে হিমেল চোখ গরম করে জবরুলের দিকে তাকালো। ভয় না পেয়ে যাবে কোথায় জবরুল? ভয় পেতে বাধ্য। গলাটা শুকিয়েও গেল। একটা শুষ্ক ঢোক গিলে নিজের কথাটা সংশোধন করে বলল, না মানে কইতেছিলাম যে আরো সুন্দর মাইয়া ছিল আমার খোঁজে, তুমি চাইলে দিতে পারতাম। যা এখান থেকে, যা জানার ছিল জেনে নিয়েছে। ওই মিয়া, তুই তো করি করতেছ কেন? সম্মান দিয়ে কথা কও, দেখতেছ না পাশে আমার বিবি খাড়াই আছে? ওই জন্য অনেকক্ষণ থেকে সম্মান দিয়েছি, আর পারলাম না। বিয়ে তো করেছিস, এখন দেখ কতদিন থাকে এই বউ। জবরুল জোর গলায় বলল, সারা জীবন থাকবো আমার বিবি জান, আমারে মেলা ভালোবাসে। বাসা রাইতে ঘুমায় না আমারে ভালোবাসার ঠেলায়, সারা রাত আমারে দেখতে দেখতেই কাটতে যায় হের লাইগা।
তারে ঘুমের ওষুধ কিনা দিতেছি। হিমেল জবরুলের দিকে একটু ঝুঁকে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সাবধান থাকিস, ঘুমের ওষুধ খাইয়ে আবার মেরে দিয়ে পালিয়ে না যায়। এমন ঘটনা কিন্তু আজকাল ঘটছে। ভয় দেখাইতেছ আমারে, লাভ হইব না। বউরে আমি ছাড়বো না। থাকো মিয়া, থাকো তুমি। আমি আমার বউরে লইয়াই যাই কেনাকাটা কইরা দিতে। এত রাতে কেউ কেনাকাটা করতে আনে? দিনের বেলা কই গিয়েছিলে? আরে বউ তো আমার বর্দা করে হেল্লাই গিয়া দিনে বাইর হইতে চায় না। আর তাছাড়া আমার চান্দেলহান বউরে দিনের বেলা বাইর করব কেন? জানো না, সাত রাতের বেলাতেই আকাশে ওঠে। বিবি যান, চলেন। কথাটা বলে নিজের বউকে নিয়ে সেখান থেকে চলে গেল। জবরুল চলে যেতেই হিমেল অট্ট হাসিতেই ফেটে পড়ল। হাসতে হাসতে আবার বেঞ্চের উপরে বসে পড়ল। নাফিস তখনও চুপচাপ বেঞ্চের উপরে বসে চা খাচ্ছে। জবরুলের সাথে তার বিশেষ কোনো পরিচয় নেই, কথাবার্তাও হয়নি, তাই হিমেলের কথার মাঝেই নাক গোলাতে পছন্দ করল না। এদিকে বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন হিমেলের হাসি থামল না, তখন নাফিস বিরক্ত হয়ে বলল। এত হাসার কি আছে? হিমেল হাসতে হাসতে বলল, আপনি বুঝবেন না, জবরুল একটা বউ পেয়ে গেল, ভাবা যায়? কথাটা ভুলেই হিমেল আবারও অট্ট হাসতে ফেটে পড়ল। এবারে নাফিস প্রচণ্ড বিরক্ত হলো, আর থামালো না হিমেলকে। যতক্ষণ পর্যন্ত পারে ইচ্ছে হাসুক, একসময় বিরক্ত হয়ে নিজেই ঠিক থেমে যাবে। হিমেলের হাসি আরও অনেকক্ষণ পর থামলো, তবে স্বেচ্ছায় না। যখন কানে ভেসে এলো জবরুলের চেঁচানোর শব্দ, তখন হিমেলের হাসি থামলো। সেদিকে তাকাতেই দেখলো তুমুল গতিতে একটা বাইক চলে গেল। এতটাই দ্রুত চলে গেল যে হিমেল ঠিকভাবে দেখতেও পারলো না মানুষগুলোকে। তবে যতটুকু মনে হলো, বাইকের পিছনে যে মেয়েটা বসেছিল সেটা জবরুলের বউ। তবে কথা হলো, জবরুলের বউ যাবে কোথায়? খুব অল্প সময়ের মাঝেই সেখানে জবরুল এলো হা হুতাশ করতে করতে। হিমেলের কপালে ভাঁজ এবার গাঢ় হলো। জবরুল তো এখানে, বউ তবে গেল কোথায়? তার মানে হিমেল যা সন্দেহ করেছিল তা কি ঠিক হলো? একে একে দুই মিলিয়ে নিল হিমেল। কথাগুলো ভাবতেই আবারও হাসি পেল। তবে এখন হাসার থেকেও বেশি জরুরি জবরুলের কাছে এগিয়ে যাওয়া। সহানুভূতি দেখাতে হবে তো। হ্যাঁ, যতই জবরুলের সাথে শত্রুতা থাকুক, অপছন্দ হোক, তবে যেহেতু মানুষটা বিপদে পড়েছে, তার সাহায্যে এগিয়ে যাওয়া তো হিমেলের কর্তব্য। হিমেল তো নরম মনের মানুষ, কারোর কষ্ট হিমেল ঠিক সহ্য হয় না। তাও যদি আবার সেটা হয় সংসার ভাঙার কষ্ট, এই আগুনে যে একটু ঘি ঢালতেই হবে। দরকার হলে পেট্রোল ঢেলে দিবে, তবুও আগুন নিভতে দেওয়া যাবে না। নাফিসকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি আসছি। নাফিস তাই সেখানে বসে রইল। আশেপাশে কোথায় কি হয়ে যাচ্ছে সেসবে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। এদিকে জবরুলের চেঁচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছে। হিমেল তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে বলল, কি হলো চাচা, বউ কই আপনার? জবরুল পিচঢালা রাস্তার উপরে ধপ করে বসে পড়ল। কপাল চাপড়ে হা হুতাশ করতে করতে বলল, হ্যাল্লা, এটা কি হইল? আমার বিবিচান পলাই গেল রে। কোন বেড়ার লগে আমার বিবির নরম নরম হাত ধইরা ফলাইয়া গেল রে। আমার বিবি এতই পর্দাশীল আর লাজুক হইয়াছে, আমারও তেনার হাত ধরতে দেয় না। আর ওই ব্যাটার কেমনে দইরা পলাইয়া গেল? আশেপাশে সবাই এবার ঘটনাটা বুঝতে পারলো। কম বেশি সবাই জানে জবরুলকে। 2 দিন আগে যখন বিয়ের খবর পেয়েছিল, তখন অনেকেই আন্দাজ করে ফেলেছে এই বিয়ে টিকবে না। এত কম বয়সী সুন্দরী মেয়ে কি আর জবরুলের সাথে সংসার করতে পারে? বাবা মা না হয় টাকার অভাবে খাওয়ানো পড়ানোর ভয়ে বিয়ে দিয়েছিল, তবে মেয়ে আর সংসার করবে না। কারোর কাছে ঘটনাটা গুরুত্বপূর্ণ মনে হলো না। তার থেকেও বড় কথা, জবরুলের শোকে কাতর হয়ে পড়ার কোনো মানেই হয় না। যে যার নিজের কাজেই চলে গেল। তবে যেতে পারলো না হিমেল। ওই যে হিমেলের দয়ার শরীর, জবরুলকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে রেখে কি করা যায়? যাওয়া যায়? খারাপ লাগবে তো। পাশে বসলো হিমেল, সহানুভূতি দেখিয়ে বলল, চাচা, আপনার জন্য আমার সত্যিই খারাপ লাগছে। বউ পাওয়া কি আর মুখের কথা? একটা বউ পাওয়া যে কত কষ্টের ব্যাপার, সেটা তো আমি খুব ভালো করেই জানি। তা আবার আপনার এই বয়সে। মস্কারা করতেছ আমার লগেই? আমার বিবি পলায় গেছে, একটু তো সহানুভূতি দেখাও। হিমেল আফসোসের সুরেই বলল, দেখাচ্ছি তো সহানুভূতি, বলছি তো খারাপ লাগছে আমার। তবে কথা হলো চাচা, বিয়ে যে করলেন, কাজ কি কিছু হয়েছিল? নিজে কি বউয়ের হাত ধরে বুঝেছিলেন বউয়ের হাত নরম নাকি নাকি বউ আপনাকে বলেছিল? এবার আরো বেশি অসহায় দেখালো জবরুলকে। পূর্বের থেকেও দ্বিগুণ হা হুতাশ গলায় বলল, কইলাম তো, বউ আমার বর্দা করে। সে আমারে কইছিল যে আমি নাকি তার জীবনে প্রথম পুরুষ। আমি যাতে তার একটু সময় দিই, তার নাকি লজ্জা করে আমারে দেখলে। আমার কষ্ট হয়েছিল, তাও আমি তার কথা ভাইবা সময় দিছিলাম। 2 দিন হয়ে গেছে আমারে ভুলাইয়া ভালাইয়া কয় তার নাকি রাতে ঘুমায় না। আমারে পাশে শুইলে নাকি তার সারা রাত আমারে দেখতেই চলে যায়। তারপর সে কইছিল আমি যেন তার ঘুমের ওষুধ আইনা দিই। আমি ভালো মানে তার ওই আইনা দিছিলাম। কিন্তু এখন আমি বুঝতেছি কেন 2 দিন হলো রাইতে আমি বেশি ঘুম হইতাছে। আমার ঘোল খাওয়াইয়া দিল রে। কথাটা বলেই জবরুল একটু থামলো।
হিমেলের প্রচণ্ড হাসি পাচ্ছে, তবে আগে হাসলে চলবে না, কেননা বুঝতে পারছে জবরুল আরও কিছু বলতে চায়। এখন যদি হাসে তবে বাকি কথাটা শোনা হবে না। একটু পরে জবরুল আবার হা হুতাশ করে বলে উঠল, আরে চইলা যাইতো সমস্যা ছিল না, আর একখান বিয়া কইরা নিতাম, কিন্তু তার একটু সুইতেও দিল না। কেন? আমি আগে আমার কাম কাজ সাইরা নিই, তারপর না হয় চইলা যাইতি, আফসোস হইতো না। হিমেল এবারে ফিক করে হেসেই ফেলল। হিমেলের এই মুহূর্তে হাসিটা জবরুলের গায়ে যেন আগুন জড়িয়ে ধরিয়ে দিল। হাসতাছস কেন? তোমার কাছে তো বউ আছে, এলেই গা। হিমেল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোর বউ পালার যোগ্যতা নেই। তুই আমার কাছে হলি বলদা পাঠা, আর তোর বউয়ের কাছে হলি বলির পাঠা। থাক তুই রাস্তায় বসে, কান্নাকাটি শেষ হলো, লুঙ্গি ধরে বাড়ি যা। কথাটা বলেই হিমেল সেখান থেকে চলে গেল। জবরুল হাঁ হয়ে হিমেলের যাওয়ার পথে তাকিয়ে থেকে ভাবলো, ছেলেটা বারবার কেন এভাবে অপমান করে যায় জবরুলকে? কেন বারবার জবরুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে? বিয়ে করে কি দেখিয়ে দিল না জবরুল যে ওরও যোগ্যতা কতটুকু? রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে গিয়ে নিজেদের মতো করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এবারেতে এসেও নয়নতারার সেই পুরনো অভ্যাসটা যায়নি, ঘর গোছাচ্ছে। আজকাল তো নয়নতারার এসব কাজ করতে আরো বেশি ভালো লাগে। বলা যায় হিমেলের ঘরটা গুছিয়ে দিতে আরো ভালো লাগে। হিমেলের আলমারিটা বেশ গোছানো হয়েছিল। সকালে নয়নতারা ভেবেছিল যে রাতে সময় পেলে আলমারিটা গুছিয়ে দেবে। ছেলেটা বেশ অগোছালো। এতদিন একা একা থেকে অভ্যেসটা আরো খারাপ হয়ে গিয়েছে। যদিও নয়নতারা আসার পর থেকে ওইসব কিছু গুছিয়ে রাখে, তবে তাও হিমেল যেন গোছানো জিনিস অগোছালো করতেই বেশি ভালোবাসে। আলমারিটা খুলতেই এত অগোছালো জামা কাপড় দেখে নয়নতারার দম বন্ধ লাগছে। নয়নতারা বরাবরই গোছানো স্বভাবের। ওর ঘরে কোনো কোণাতে এক চিমটি ধুলাবালিও পাওয়া যাবে না। আলমারিতে প্রত্যেকটা জামা সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে গুছিয়ে রাখা। আর যেখানে হিমেলের আলমারি দেখে মনে হচ্ছে যেন কোনো আবর্জনা ফেলার ডাস্টবিন। নয়নতারা নাক মুখ কুঁচকে বলল, এত অগোছালো আপনি? হিমেল তখন ল্যাপটপে কাজ করছে। সেদিকে মনোযোগ রেখে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, একটা বউয়ের অভাবে আমি এমন হয়ে গেছি তারা, নয়তো আমি আগে এমন ছিলাম না। এমন ভাব করছেন যে আগে এমন ছিলেন না, মনে হচ্ছে যেন তারও আগে আপনার বউ ছিল। বউ চলে যাওয়ার পর অগোছালো হয়ে গেছেন আপনি। ছিল তো একটা বউ, সে বউটা চলে যাওয়ার পরেই তো এমন অগোছালো হয়ে গিয়েছে। নয়নতারার কাজের হাতটা থেমে গেল। ভয়ে ভয়ে হিমেলের দিকে তাকিয়ে ধীর গলায় প্রশ্ন করলো, আপনার বউ ছিল? হ্যাঁ, ছিল তো একটা বউ। নয়নতারা এগিয়ে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। পাশে নয়নতারার উপস্থিতি খেয়াল করতেই হিমেল নড়ে সরে দিকে তাকালো। দেখলো ইতিমধ্যেই নয়নতারার চোখ দুটো পানিতে টলমল করছে। হিমেলের তাকিয়ে থাকার মাঝে নয়নতারার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়েও পড়ল। হিমেল তাড়াহুড়ো করে ল্যাপটপটা পাশে রেখে ব্যস্ত গলায় বলল, আর এমনি বললাম, মজা করছিলাম তারা। বউ নেই আমার, তুমি আমার জীবনের প্রথম বউ, তুমি আমার শেষ বউ। নয়নতারা ডুকরে কেঁদে উঠে বলল, না, আপনি মিথ্যে বলছেন। আমি জানি আপনার আগে কোনো বউ ছিল না। না তারা ছিল না, আমি তো এমনি মজা করলাম, তোমাকে রাগানোর জন্য বললাম। আরে সবার বউ শুনি কত রাগারাগি করে, আমার বউ রাগে না। বউয়ের সাথে রাগারাগি না করলে ভালো লাগে বলো? সেজন্য তোমাকে রাগালাম। সত্যি বউ ছিল না আমার। কান্না থামলো নয়নতারার। ভ্রুকুচকে হিমেলের দিকে তাকিয়ে বলল, আমাকে রাগানোর জন্য এমনটা করলেন আপনি? হ্যাঁ। নয়নতারার মুখে কাঠিন্যতা ফুটিয়ে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, এমন মজা আমার একদমই পছন্দ না হিমেল। সব কিছুরই একটা সীমা থাকে। এসব বিয়ে বউ এগুলো নিয়ে মজা করার ব্যাপার না। আপনার থেকে আমি এমনটা আশা করিনি। কথাটা বললে নয়নতারা আবারও গেল আলমারি গোছাতে। এদিকে হিমেল পড়ল মহা বিপাকে। যেই বউকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করলো, সেই বউ এখন যখন সত্যি সত্যি রেগে গিয়েছে, হিমেলের ভয় করছে। হিমেলের এই চেষ্টাটা করা উচিত হয়নি। আসলে বউ রেগে গেলে যে কি দারুণ টেনশন হয় সেটা এখন বুঝতে পারছে। হিমেল এটাও বুঝতে পারছে কেন মনির কান্নাকাটি শুরু করে দেয়। হিমেলের মতন শক্তপোক্ত মানুষেরই যদি চিন্তা হয়, তবে মনিরের তো কান্না করাটাই স্বাভাবিক। কিন্তু বউ যেহেতু রাগ করেছে, রাগ তো ভাঙাতেই হবে। এই কথাটা ভেবে আবার হিমেল ওর সব চিন্তা দূর করে গেল। হিমেলের কতগুলো শখ ছিল, বউ রাগ করবে আর হিমেল একটু মিষ্টি মিষ্টি কথা বলে বউয়ের রাগ ভাঙাবে। বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে নয়নতারার পিছনে দাঁড়ালো। হিনমিনে গলায় ডাকলো, তারা। নয়নতারা কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। হিমেল আবারও ডাকলো, তারা। এবারও নয়নতারার কোনো উত্তর দিল না। হিমেল বুঝলো নয়নতারা একটু বেশি রেগে গেছে। অযথা হিমেল নিজে হাতে নিজেই সুখের সংসারটায় আগুন লাগালো। ইচ্ছে করলো নিজের গালে কষিয়ে কয়েকটা চড় লাগাতে, তবে সেটা করলো না হিমেল। এখন নিজেকে আঘাত করার সময় না, আগে নয়নতারার রাগ ভাঙাতে হবে, হাল ছাড়লে চলবে না। হিমেল এবার আঙ্গুলের সাহায্যে নয়নতারার পিঠে হালকা করে একটু টোকা দিল। কাজ হলো। এবার নয়নতারা খুঁচিয়ে উঠে বলল,
কি সমস্যা আপনার? অন্য বউয়ের কাছে যান, আমার কাছে কেন এসেছেন? হিমেল অসহায় গলায় বলল, নেই তো আমার আর কোনো বউ তারা। তুমি আমার একমাত্র বউ, তুমি আমার সব। তবে বললেন কেন অন্য বউয়ের কথা? খুব শখ তাই না 2 বউ রাখার? আপনাকে আমি আলাদা ভেবেছিলাম, আপনিও বাকিদের মতো। আসলে ভুলটা আপনার না, ভুলটা বোধহয় আমারই। কেউ একজন আমায় নিয়ে সন্তুষ্ট থাকতেই পারে না। আমার মাঝে এমন অনেক কমতি আছে যার জন্য আপনি অন্যজনের কথা ভাবছেন। আমার মধ্যে এমন বিশেষ কিছু নেই, সেই জন্য আপনি হয়তো বিশেষ কিছুর জন্য অন্য কারো খোঁজ করছেন। আপনার দোষ নেই, দোষটা আমারই। শেষের দিকে নয়নতারার গালটা ধরা এলো। শেষের দিকে নয়নতারার গলাটা ধরে এলো। হিমেল বুঝতে পারলো মজা করতে গিয়ে নয়নতারাকে কষ্ট দিয়ে ফেলেছে। তবে হিমেল তো কষ্ট দিতে চায়নি। হিমেল বুঝতেই পারেনি যে এই সামান্য একটা কথায় নয়নতারা এভাবে কষ্ট পাবে। বুঝলে কখনো বলতো না। হিমেল কি পারে নাকি ওর তারাকে কষ্ট দিতে? কখনো না। হিমেল বুঝলো নয়নতারা নিঃশব্দে কাঁদছে। নয়নতারাকে নিজের দিকে ঘুরে দাঁড় করালো, চোখের জলটুকু মুছে দিয়ে বলল, তোমার মাঝে কোনো কমতি নেই তারা। আর তুমি ভাবলে কি করে তোমার মাঝে কোনো কমতি আছে বলে তার জন্য আমি অন্য কোনো নারীর কথা ভাববো? বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। আমি শুধু মজা করে বউয়ের কথাটা বলেছিলাম তোমাকে রাগানোর জন্য। তোমাকে তো কখনো রাগ করতে দেখিনি, তাই ভেবেছিলাম তোমায় কেমন লাগবে রাগ করলে। নয়নতারা শুধু ফুপালো, কিছু বলল না। হিমেলের অপরাধ বোধ আরো বাড়ল। হিমেল জানে তো মেয়েটা খুব বেশি অভিযোগ করতে পারে না, তারপরেও এমন একটা কথা বলে দিল। এখন নয়নতারা হয়তো মুখে ঠিক বললেও যে ও কিছু মনে করেনি, তবে মনে মনে হয়তো কষ্ট পাবে। এখনো তো হতে পারে একটু এইটুকু সময়ের কষ্টটা হয়তো সারা জীবন নয়নতারার হৃদয়ে দাগ কেটে রইল। হয়তো হিমেল নিজের ভালোবাসা দিয়েও সেটা ভোলাতে পারলো না। হিমেলের এইসব ভাবনার মাঝেই নয়নতারা নিজে থেকেই বলে উঠল, কিছু মনে করিনি আমি। হ্যাঁ, একটু কষ্ট পেয়েছিলাম, তবে এখন ঠিক আছি। আমি জানি আপনি মজা করছিলেন, তবে আমি কিছু কিছু বিষয়ে সামান্য মজাও নিতে পারি না। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না আপনাকে নিয়ে প্রত্যেকটা বিষয় আমার কাছে ঠিক কতটা স্পর্শকাতর। শুধু একটা অনুরোধ, আর কখনো এইসব বলবেন না। আপনি আপনি আমাকে যেমন হয়ে যেতে বলবেন আমি তেমনটাই হয়ে যাব। শুধু আপনি কখনো আমায় ভুলে যাবেন না। ধ্যাত পাগলে, ভুলে যাবো কেন? আমাকে ক্ষমা করে দিও। আমি কষ্ট দিতে চাইনি তোমাকে, তবুও কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছে, সেটা আগে দেই। কথাটা বলে হিমেল নিজের অফিসের ব্যাগ নিয়ে থেকে কিছু একটা বের করলো। নয়নতারার দিকে এগিয়ে এসে হাতে থাকা কাজলটা নয়নতারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার কাজলের আম্মুর জন্য কাজল এনেছে। তুমি চোখে কাজল পরো না কেন? হ্যাঁ, আমি অপেক্ষা থাকি কখন আমার দ্বারা একটু চোখে কাজল করবে। এদিকে আমার দ্বারাও তো আমার অপেক্ষা বোঝেই না। নয়নতারা কাজলটা হাতে নিয়ে বলল, আসলে আমার কাছে কাজল ছিল না, আমি তো সাজগোজ করতাম না। বিয়ের দিন ভাবিটা নিয়েছিলাম। হিমেল একটু মনে করার চেষ্টা করে বলল, কেন? বিয়েতে যেসব কেনাকাটা করে দিয়েছিলাম তাতে তো আমি একটা কাজল কিনে দিয়েছিলাম তোমাকে, সেটা কি হয়েছে? জানি না, আসলে অনেক কিছুই খুঁজে পাইনি। ও বাড়ি থেকে সবই নিয়ে এসেছিলাম, তবে এই বাড়িতে আসার পর কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না। হয়তো আমি হারিয়ে ফেলেছি। কি কি হারিয়েছে তুমি? সাজগোজের সব জিনিসপত্রই হারিয়ে গেছে। তারপরে আপনার দেয়া 2টো শাড়িও পাচ্ছি না। কবে হারিয়েছ? আর এই বাড়ি থেকে হারিয়েছ? কবে হারিয়েছে সেটা তো বলতে পারবো না, তবে আমার বাড়িতে যে গিয়েছিলাম ওখান থেকে ফিরে আসার পর আর পাইনি আমি। আর একটা কথা বলি, খারাপ ভাববেন না আমায়, হ্যাঁ? হিমেল বুঝলো নয়নতারার এই জিনিসগুলো হারানোর পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে। ভ্রু কুঁচিয়ে বলল, কে? নয়নতারা ইতস্ত গলায় বলল, আপনার ফুপুর মেয়ে আছে না, ওর কাছে আমি চুড়ি দেখেছিলাম। আপনি যে চুড়িটা আমায় বিয়েতে কিনে দিয়েছিলেন তেমন চুড়ি। আমি আমারটা বিয়ের পরের দিন সকালে উঠে আর পাচ্ছিলাম না পরার জন্য। আমি নিশ্চিত না, তবে ওই চুড়িগুলো একদম আমার চুড়ির মতো। লজ্জায় আর অস্বস্তিতেই হিমেল নাক মুখ কুঁচকে ফেলল। বুঝতে আর বাকি রইল না হিমেলের যে নয়নতারার জিনিসগুলো কেন উধাও। নিজের টাকা পয়সা খরচ করে কতগুলো চোরকে খাবার খাওয়ালো হিমেল। এখন হিমেলের প্রশ্ন একটাই, ওরা তো সবাই বিয়ের পরের দিনই চলে গিয়েছিল, তবে এই কাজগুলো করলো কখন? আচ্ছা তারা, বিয়ের দিনই বাড়িতে আসার পর তোমার দাগপত্র কি ঘরে আনা হয়েছিল? না, রাতে আনা হয়নি। মনে নেই সকালে আপনি তো ব্যাগটা কোথা থেকে যেন এনে দিলেন। হিমেলের মস্তিষ্কে একটু জোর প্রয়োগ করলেই মনে পড়ল ব্যাগটা তো ওর ফুফাতো বোনের ঘর থেকেই এনেছিল। হিমেলের যেমন হাসি পেল তেমনই লজ্জাও হলো, আবার রাগও হলো। সেই সাথে মনে মনে প্রতিজ্ঞা করলো এইবার যা ভুল করা করেছে, কিন্তু এর পরের বার থেকে এইগুলোকে আর কোনো মতেই বাড়িতে ঢুকতে দেবে না। আর যদিও বা কোনোভাবে ঢুকেও যায়, বেরোনোর সময় একবার ব্যাগপত্র ভালো করে দেখে তারপরেই ছেড়ে দেবে। তবে এখন আর এসব নিয়ে বেশি ভাবলো না হিমেল। নয়নতারার কাছে আবদার করে বলল, এই কাজকর্ম রেখে এখন যাও, একটু কাজল লাগিয়ে এসো চোখে। অনেকদিন হলো,
তুমি কাজল পরো না। নয়নতারা একটু লজ্জা পেল ঠিকই, তবে আবার ভালোও লাগলো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দু চোখে মোটা করে কাজল পরল। হিমেল ততক্ষণ নয়নতারার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। নয়নতারা কাজল পরল। হিমেল পেছন থেকে দুই হাতে নয়নতারার কোমর জড়িয়ে ধরে কাঁধের উপরে থুতনি ঠেকিয়ে বলল, মাশাল্লাহ, কি দারুণ লাগছে আমার কাজলের আম্মুকে। তবে এখন শুধু একটা কাজলের অভাব। নয়নতারা আয়নার মধ্যেই বিস্ফোরিত দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। হিমেলের মিষ্টি মিষ্টি হাসি দেখে লজ্জা পেল, আবার চোখ নামিয়ে ফেলল। হিমেল আবারও বলল, আমাদের এই ঘরে একটা কাজল এলে মন্দ হয় না, তাই না তারা? নয়নতারা এবারও কিছু বলতে পারল না। হিমেল এবার একটু শব্দ করে হেসে উঠে বলল, একটা কাজল হলে মন্দ হয় না, তবে তো তাড়াতাড়ি না। সবে তো বিয়ে করলাম, এখনো যদি কাজল এসে কান্নাকাটি শুরু করে তবে তো বউকে ভালোবাসার সময়ই পাবে না। আর তার থেকে বড় কথা, কাজলকে আনতে চাইলে তো অনেক খাটাখাটনি করতে হবে। তবে আমার বউ তো খালি লজ্জাই পায়। নয়নতারা মিনমিনে গলায় বলল। আর আপনি একটা নির্লজ্জ। হিমেল আবারও শব্দ করে হেসে উঠে বলল, যদি আমি নির্লজ্জ না হতাম তবে বিয়ের এতদিনেও জানতেই পারতাম না যে তোমার কাঁধের সাথে সাথে কোমরও একটা তিল আছে। নয়নতারা আর কিছু বলতে পারল না। হিমেল এইবারে অট্টহাসিতে ফেটে পড়ল। সেই সাথে একটা বিষয় দারুণভাবে দুজনেই অনুভব করলো। এমন একটা সুখের সংসারই তো ওরা চেয়েছিল। সকালে নাস্তা আর আকবর সাহেব দোকানে যাওয়ার প্রস্তুতি নিলেন। বেরোনোর আগ মুহূর্তে নাফিসও সেখানে এলো। দেখেই বোঝা যাচ্ছে কোথাও বেরোবে। আকবর সাহেব প্রশ্নোত্তর গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? নাফিস ছোট করে উত্তরে বলল, দোকানে। আকবর সাহেব আবারও প্রশ্নোত্তর গলায় জিজ্ঞেস করলেন, দোকানে কি কাজ? আর কার দোকানে যাচ্ছ? আমাদের দোকানে যাচ্ছি, দোকানে বসতে হবে না। আকবর সাহেবের বিস্ময়ের মাত্রা আকাশ ছিল। কে দাঁড়িয়ে আছে তার সামনে? এটা কি সত্যি নাফিস, না নাফিসের মুখোশধারী অন্য কেউ? ওনার নিজের কানকে ঠিক বিশ্বাস হলো না যে উনি নাফিসের মুখ থেকে এমন একটা কথা শুনলেন। নাফিস এমন কথা বলতে পারে না। সন্দেহী গলায় প্রশ্ন করলেন, শরীর ঠিক আছে তোমার? নাফিস একটু বিরক্ত সহকারে বলল, আমি কাজ করতে চাইলেও তোমাদের সমস্যা না, করতে চাইলেও সমস্যা। বলবে আমি কি করব? দোকানে যখন যেতে চাইছি খোঁচাচ্ছ কেন? খোঁচাচ্ছি না। তোমার অতীতের ঘটনা তো খুব একটা ভালো না যে তোমার মুখ থেকে এমন একটা কথা আমি এত সহজে বিশ্বাস করে নিতে পারি। টাকা পয়সা দরকার, সেজন্য আমার মন জিততে চাইছো? এইবারে নাফিস বিরক্তি নিয়ে কিছু বলল না, বরং একটু ধীর গলাতেই বলল, টাকা পয়সা তো অবশ্যই দরকার, তবে তোমার মন গলানোর জন্য দোকানে যেতে চাইছি না। কিছু তো একটা করতেই হবে, দেখি ব্যবসাই করি। আকবর সাহেব এবারও বিশ্বাস করতে পারলেন না নাফিসের কথা। কেন যেন ওনার মনে আছে নাফিসের দোকানে যাওয়ার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। রাতারাতি তো আর এভাবে কোনো মানুষ পরিবর্তন হতে পারে না। এত বছরের অলস স্বভাব এক রাতের মধ্যে পরিবর্তন হলো কি করে? অবশ্য গতকাল হিমেলের সাথে কিছুটা একটা কথাবার্তা হয়েছে নাফিসের। তবে কি হিমেল বুঝিয়েছে কিছু নাফিসকে? যদি উনি ধরেও নেন যে বুঝিয়েছে হিমেল, তবে হিমেলের এক রাতে বোঝানোই এতটা পরিবর্তন আসা সম্ভব না নাফিসের মাঝে। হিমেল তোমায় বুঝিয়েছে? তবে তাও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এক রাতের মাঝে তুমি হঠাৎ করে এতটা বদলে গেলে। এক রাতে বদলায়নি, আমার বদলাতে 3-4টে রাত লেগেছে। সত্যি বলছি, নিজের ইচ্ছেতে এতটা করতে চাইনি। জানি না লাভ হবে না লস, তবে শিখবো ব্যবসাটা আগে তোমার থেকে। তুমি শিখাবে না আমায় বাবা? কথাটা বলে সামান্য একটু হাসলো নাফিস। এবারে আর অবিশ্বাস করে থাকতে পারলেন না আকবর সাহেব। খুব খুশি লাগলো তার। ওনার ছেলে ওনার মনের কথাটা বুঝতে পেরেছে, এতটুকুই ওনার জন্য যথেষ্ট। ছেলের কাঁধে হাত রেখে বললেন, নিশ্চয়ই শেখাবো। আমার ভরসা আছে আমার ছেলের ওপরে যে আমার ছেলে এই ব্যবসায় আরো উন্নতি করবে। নাফিস বিস্ময় ভরা কণ্ঠে বলল, এখনো ভরসা আছে তোমার আমার উপরে? হ্যাঁ আছে। সন্তানের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে তো চলবে না। আমি জানি একবার যখন আমার ছেলে নিজে ইচ্ছেতে কাজ করতে চেয়েছে, তবে আমি গর্ব করতে পারবো আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে ঠিক আমার গর্বের কারণ হবে। নাফিসের কাজ করার ইচ্ছেটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। আকবর সাহেবের ওর উপরে এত আত্মবিশ্বাস দেখে পাল্টা আকবর সাহেবকে আশ্বস্ত করে বলল, চেষ্টা করব বাবা, আমি তোমার গর্বের কারণ হওয়ার চেষ্টা করব। এবারে আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার রোমানা। বিয়ের তো কম দিন হলো না, সমস্যা কি তোমার? রোমানা বরাবরের মতো তখনও ফোন চালাতেই ব্যস্ত। হাসান যে কিছু একটা বলল ওকে, সেদিকে কোনো খেয়ালই নেই। কে জানে আদৌ শুনেছে কিনা। এদিকে রোমানার এমন গা ছাড়া ভাব দেখে হাসান ভীষণ বিরক্ত হলো। সব থেকে বেশি রাগ হলো ফোনটার উপরে। রাগান্বিত গলায় বলল, আমি তোমায় কিছু একটা বলেছি রোমানা। রোমানা ফোনের উপরে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, শুনছি, বলো। আমি প্রশ্ন করেছি তোমায়, বাচ্চা নিতে এত কিসের অসুবিধা তোমার?
এত অনীহা কেন বাচ্চার প্রতি? রোমানার কণ্ঠে একরাশ বিরক্তি সমেত বলল, সবসময় বাচ্চা বাচ্চা করো না তো। কয় বছর হয়েছে আমাদের বিয়ের, এখনো নিজের জীবনটা উপভোগ করতে পারলাম না, এর মধ্যে বাচ্চা নিয়ে কি চাইছো? সংসারের মধ্যে আটকে যাই? 5 বছর হচ্ছে আমাদের বিয়ের, এই 5 বছরেও তোমার জীবন উপভোগ করা হয়নি? তবে আরো কত সময় চাও তুমি আমার থেকে? কোনো উত্তর দিল না রোমানা। হাসান বুঝতে পারল রোমানা ফোনের মাঝে এতটাই ডুবে গেছে যে হাসানের কথা ওর কানে যায়নি। এবার আর নিজের রাগ ধরে রাখতে পারল না হাসান। রোমানার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারল। হতভম্ব হয়ে গেল রোমানা। মেঝের উপরে পড়ে থাকা ফোনের দিকে তাকিয়ে হা হুতাশ করে বলল, এটা কি করলে তুমি? ফোনটা ভাঙলে কেন? 40,000 টাকা দিয়ে বাবা আমাকে কিনে দিয়েছিল ফোনটা। হাসান দাঁত পিষে বলল, এই কাজটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল। যদি ঠিক সময়ে এই কাজটা করতে পারতাম তবে আজ তোমার এতটা অধপতন হতো না। দোষটা তোমার না, দোষটা আমারই। তোমাকে অতিরিক্ত প্রশ্রয় দিতে দিতে তুমি এখন একদম হাত থেকে বেরিয়ে গেছো। ভেবেছো যা ইচ্ছে তাই করবে, অথচ আমি কিছু বলবো না, তাই তো? রোমানা দমে যাওয়ার মেয়ে না, সে প্রতিপক্ষ যেই হোক না কেন ঝাঁঝালো গলায় বলে উঠল, আর তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমি তাই করব? আমাকে অন্য মেয়েদের মতো পাওনি যে তোমার কথায় উঠবো আর বসবো। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আর বাকি রইল বাচ্চার কথা। আমি এখনো বাচ্চার জন্য তৈরি না। তোমার একার সিদ্ধান্তে নিশ্চয়ই কিছু হবে না। আর তোমার তো বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কখনোই হবে বলে আমার মনে হচ্ছে না। তোমার জীবনে তো আছে শুধু এক ফোন। না তোমার বাচ্চার দরকার আছে, না তোমার শ্বশুর বাড়ির দরকার আছে, না তোমার স্বামীর দরকার আছে। দিনরাত তোমার শুধু এক ফোন হলেই চলবে, তাই তো? বাজে কথা বলবে না হাসান। বাজে কথা বলছি না। আজ পরিষ্কার করে আমায় একটা কথা বলো, কি সমস্যা তোমার? বিয়ের পর থেকে আমাদের সম্পর্কে শুধু আমি এফোর্ট দিয়ে আসছি। শুধুমাত্র আমি সমানে চেষ্টা করেছি আমাদের সম্পর্কটা ঠিক রাখার, এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু তোমার দিক থেকে আমি কখনো কোনো চেষ্টা দেখিনি। সামান্য কথায় তোমার রেগে যাওয়া, ছোট ছোট বিষয়কে বড় করে তোলা, এগুলো দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি রোমানা। রোমানা চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, তো কি বলতে চাইছো তুমি? ভালো লাগছে না আমায়? ছেড়ে দিতে চাইছো আমাকে? কি ভাবছো এই ভয়ে আমি নেতিয়ে যাব? লিসেন হাসান, তুমি ভেবো না আমার খাওয়া পড়া কিংবা থাকার অভাব আছে। আমার বাবা সারা জীবন আমাকে বসিয়ে খাওয়ানোর সামর্থ্য আছে। তাই ভেবে চিনতে আমার সাথে কথা বলবে। তুমি ভেবো না তুমি আমাকে ডিভোর্স দিবে, সেই ভয়ে আমি চুপ করে যাব। আমার যা ইচ্ছে হবে, যেমন ভাবে ইচ্ছে হবে, আমি তেমন ভাবেই থাকবো। হাসান অবাক না হয়ে পারল না রোমানার কথায়। হাসান একবারও ডিভোর্সের কথা মুখ দিয়েও বের করেনি। তবে রোমানার কি ইচ্ছে আছে ওর কাছে ডিভোর্স নেওয়ার? কি আছে ফোনের মাঝে যে সারাদিন রোমানা ফোনে ডুবে থাকে? ওর ফোনে কি হাসানের থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে? সন্দেহী গলায় হাসান প্রশ্ন করলো রোমানাকে। তুমি কি আমার থেকে ডিভোর্স চাও? তোমার জীবনে কি নতুন কেউ এসেছে রোমানা, যার জন্য আমার প্রতি, আমাদের সংসারের প্রতি তোমার এতটা অবহেলা জমেছে? রোমানা এবার পূর্বের থেকেও বেশি রাগান্বিত গলায় বলল, জাস্ট শ্যাট আপ। আমাকে ক্যারেক্টারলেস ভেবো না হাসান। ডিভোর্সের কথাটা তুললাম কারণ তোমার কথা শুনে আমার মনে হয়েছিল তুমি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছো। হাসানও পাল্টা রাগান্বিত গলায় বলল, আমি তোমাকে থ্রেট দিচ্ছি না, কিন্তু তোমার কথা শুনে কেন যেন আমার মনে হচ্ছে যে তুমি আমার থেকে ডিভোর্স চাও। বেশি ভাবছো তুমি। আমি আগে আগে তোমার থেকে ডিভোর্স চাই না। তবে যদি তোমার দেওয়ার ইচ্ছে থাকে দিতে পারো, আমার যায় আসে না। এই ডিভোর্সের বয়ে গুটিয়ে থাকার মেয়ে আমি না। হাসানের তাও বিশ্বাস হলো না রোমানার কথাটা। ওই যে একটা সন্দেহ ঢুকে গেছে মনের মধ্যে। ভাবছে নিশ্চয়ই রোমানার জীবনে অন্য কেউ এসেছে। না হলে তো তাই বলে সংসারের প্রতি হোক, অন্তত হাসানের প্রতি তো এতটা উদাসীন ছিল না রোমানা। হাসান বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় রোমানাকে উদ্দেশ্য করে বলল, ভুল মানুষকে বোধহয় জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছিলাম, আর সেই ভুলটা এখন উপলব্ধি করতে পারছি। আমার প্রথমেই বোঝা উচিত ছিল তোমার সাথে মানিয়ে নিয়ে চলা অসম্ভব। তোমার জন্য আমি নিজের মা, ভাই, বোনের কাছে অবধি খারাপ হয়েছি, তবুও তোমার মন পেলাম না। ঠিক আছে, আর দরকার নেই তোমার মন পাওয়ার। যদি তোমার ডিভোর্স নেওয়ার এত ইচ্ছে থাকে তবে ঠিক আছে, আমিও রাজি। আমার মনে হয় এবার আমাদের দুজনের পথ আলাদা হওয়া দরকার। কথাটা বলে হাসান ঘর থেকে বেরিয়ে গেল। রোমানা বিস্ময় ভরা দৃষ্টিতে হাসানের যাওয়ার পানে তাকিয়ে রইল। বিশ্বাস হলো না যে এই কথাটা হাসান ওকে বলে গেল। তাই বলে এভাবে ডিভোর্সের কথা বলে গেল হাসান। ছেড়ে দিতে চাইলো রোমানাকে। রোমানা রাগ হলো, ভাবলো ও ছেড়ে দিলে দেবে।
যে রোমানাকে চায় না, রোমানারও তার দরকার নেই। যদিও রোমানার এতটুকু বিশ্বাস আছে যে হাসান এখন রাগের মাথায় কথাগুলো বলে চলে গেছে, পরে ফিরে এসে ঠিকই ক্ষমা চেয়ে নেবে। তারপরেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, যা হয় দেখা যাবে। লাঞ্চ ব্রেকে নয়নতারার ফোনে আকবর সাহেবের কল এলো। কলটা রিসিভ করতেই আকবর সাহেব নয়নতারাকে নিচে নামতে বললেন। উনি নাকি অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছেন। নয়নতারা সময় ব্যয় না করে নিচে এলো। রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে আকবর সাহেব ঘেমে গেছেন। নয়নতারা এগিয়ে এসে আগে ওড়না দিয়ে আকবর সাহেবের মুখ মুছিয়ে দিয়ে চিন্তিত গলায় বলল, তুমি এসেছো যখন এখানে দাঁড়িয়ে আছো কেন? উপরে যাবে তো? আর এই রোদের মধ্যে তোমাকে আসতে কে বলেছে? মেয়ে শাশুড়ি আকবর সাহেব হাসলেন। আগে গালে মাথায় হাত বুলিয়ে মেয়েকে আদর করলেন। কতগুলো দিন পর দেখলেন মেয়েটাকে। একসময় যে মেয়েটাকে একদিন না দেখলেই তার কেমন অস্থির লাগতো, এখন কতদিন পর পর দেখা হয় সেই মেয়েটার সাথে। রোজ ফোনে কথা হয় ঠিকই, তবে চোখের দেখাটা আর দেখা হয়ে ওঠে না। একই শহরে থাকলেও ব্যস্ততার কারণে দেখা করা হয় না প্রতিদিন। সম্ভবও হয় না প্রতিদিন দেখা করা। আকবর সাহেবের থেকে কোনো উত্তর না পেয়ে নয়নতারা আবারও প্রশ্ন করলো, কি হলো বলো, কেন এসেছো? কোনো দরকার থাকলে আমাকে তো ডেকে নিতে পারতে বাবা। আকবর সাহেব আলতো হেসে বললেন, আসলে মা, এই আলোচনাটা বাড়িতে করতে চাইনি, সেজন্য তোমার সাথে দেখা করতে এলাম। আচ্ছা ঠিক আছে, চলো ওই হোটেলে গিয়ে বসি। কতদিন পর তোমার সাথে দেখা হলো। আগে তোমায় কিছু খাওয়াই, দুপুরে খেয়েছো? না, বাড়িতে গিয়ে খাবো। আচ্ছা চলো, আজ বাবা মেয়ে একসাথে খাই। অনেক দিন হলো তোমার সাথে খাওয়া হয় না বাবা। আকবর সাহেব আলতো হেসে মেয়ের কথায় সায় জানালেন। পাশের একটা হোটেলে গিয়ে দুইজনে বসলেন। খাবার অর্ডার দিয়ে নয়নতারা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, এখন বলো তো বাবা, কি এমন দরকার যে বাড়িতে বলা যেত না? আকবর সাহেব বেশ গুরুতর ভঙ্গিতেই বললেন, দেখো মা, তুমি যবে থেকে চাকরি পেয়েছো সেই মাস থেকে তোমার বেতনের একটা অংশ সংসারে দিয়েছো। মনে আছে তুমি নিজের সম্পূর্ণ বেতন আমার হাতে দিতে, আর তখন তোমার যতটুকু প্রয়োজন হতো আমার থেকে চেয়ে নিতে। হ্যাঁ বাবা, মনে আছে তো। জানো, তখনই ভালো হতো, আমার হাতে টাকা থাকতো। আর এখন শুধু টাকা খরচ হয়ে যায়। আমি তাই ভেবেছি পরের মাস থেকে আবার তোমার কাছে সব বেতন দিয়ে দিব আমি। মেয়ের কথা শুনে আকবর সাহেব আলতো হেসে অসম্মতি জানিয়ে বললেন, না, এখন আর এই দায়িত্বটা আমার না। তবে তুমি চাইলে আমার জায়গায় এখন হিমেলকে বসাতে পারো। আমার বিশ্বাস হিমেলকে তোমার পুরো বেতন দিলেও তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ তা ঠিক বলেছো, কিন্তু হঠাৎ এই কথা কেন বললে? বলছি, তোমার হাত খরচটাও খুব একটা তো লাগে না, তবে যতটুকু লাগতো ততটুকুই আমি তোমার বেতন থেকে তোমাকে দিয়েছি। তোমার বেতনের একটা টাকাও আমি সংসারে কোনো খরচ করিনি মা। নয়নতারা বিস্ময় ভরা কণ্ঠে বলল, তাহলে কি করেছো? সম্পূর্ণ টাকা আমি ব্যাংকে তোমার নামে জমা করেছি। বিস্ময়ে নয়নতারার মুখ হাঁ হয়ে গেল। আকবর সাহেব কখনো এই সংসারের খরচের জন্য নয়নতারা থেকে টাকা নিতে যাননি, তবে নয়নতারা জোর করেছিল। অনেক জোর করার পর আকবর সাহেব রাজি হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যেন নয়নতারা নিজের সম্পূর্ণ বেতন ওনার হাতে দেয়। নয়নতারার কাছে আপত্তি করার কোনো কারণ ছিল না, আপত্তি করা সাজেও না। যে মানুষটাকে নয়নতারা জীবনের সব থেকে বেশি ভরসা করে, যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসে, তার সব কথা শুনতে রাজি নয়নতারা। আকবর সাহেবের কোনো সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করার মানসিকতা তৈরি হয়নি নয়নতারার। তবে এতদিন ধরে যে আকবর সাহেব নয়নতারার বেতনের টাকাগুলো জমা করেছিল, সেই বিষয়ে খুন্নাক করেও টের পায়নি। আকবর সাহেব প্রত্যেক মাসেই বলেছে যে ওর বেতন থেকে সংসারের খরচ করে, আর যখনই বলেছেন সংসারের খরচ করে তখনই নয়নতারার খুব ভালো লেগেছে। মনে হয়েছে নয়নতারা ওর বাবাকে সাহায্য করতে পেরেছে, একটু হলেও বাবার মাথার বোঝা কমাতে পেরেছে। তবে আজ মনে হচ্ছে সেই সবই ভুল ধারণা ছিল। তুমি এই টাকাগুলো জমা করে নিজের কষ্ট করে সংসার চালিয়েছো বাবা। আকবর সাহেব মলিন হেসে বললেন, সংসার চালানো তো আমার দায়িত্ব ছিল মা। তুমি যদি চাকরি না করতেই তবুও তো আমাকে সংসারটা চালাতে হতো। আমি সেইভাবেই চালিয়েছি। আমি টাকাটা তোমার ভবিষ্যতের জন্য জমা করেছি। আমি জানতাম তোমার জীবনে ভালো কেউ আসুক, তবে সত্যি বলতে আমি ভাবিনি যে হিমেলের মতন কেউ আসবে। আর সেই ভয় থেকেই আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি টাকাগুলো জমা করেছিলাম, যেন কখনো তোমার কারো ওপর নির্ভরশীল না করতে হয়। তো এখন আমি কি করব বাবা? তোমার বেতনের টাকা জমিয়ে আর তার সাথে আমার কিছু টাকা জমিয়ে সব মিলিয়ে 5 লক্ষ টাকা হয়েছে। এই সম্পূর্ণ টাকা আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি আজ সকালেই। এই টাকাটা তোমার মা। তুমি এখন এই টাকা দিয়ে কি করবে না করবে সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার। হিমেলের সাথে পরামর্শ করে এমন কিছু করো যেন উপকার হয়। তোমার এই টাকাটা আমার কাছে আমানত হিসেবে ছিল, আমি সেটা তোমায় দিয়ে দিয়েছি। আমার কর্তব্য শেষ।
নয়নতারার পছন্দ হলো না আকবর সাহেবের কথাটা। কর্তব্য শেষ মানে কি? এতগুলো টাকা দিয়ে নয়নতারা কি করবে সেই নিয়ে তো ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছে না। এই বিষয়ে তো আকবর সাহেবের পরামর্শ দরকার। কর্তব্য শেষ বলে দিলেই তো আর হবে না বাবা, আমার তো তোমার পরামর্শ দরকার। আগে তুমি ভাবো তুমি কিছু করতে চাও কিনা, তোমার কোনো ইচ্ছা আছে কিনা। নয়নতারা একটু ভাবলো নিজের ইচ্ছের ব্যাপারে। হঠাৎ করেই একটা ইচ্ছের কথা মনে পড়ে গেল। হিমেলের একটা বাইক কেনার খুব শখ, তবে টাকা জমা করে কখনো কিনতে পারেনি। হিমেল বলেছিল একবার টাকা জমা করেছিল, তবে কি কাজে যেন সেগুলো খরচ করে গিয়েছে সব। তারপর থেকে আর ইচ্ছে হয়নি টাকা জমানোর। হিমেল নিজের শখটা পূরণ করতে পারেনি তো কি হয়েছে, নয়নতারা করবে। বাবা হিমেলের বাইক খুব পছন্দ, ওনাকে একটা বাইক কিনে দিই। আকবর সাহেব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, নিশ্চয়ই দেবে, তবে হিমেলকে জানিও ওর পছন্দ মতোই কিনো। না বাবা, আমি জানাবো না ওনাকে, ওনার পছন্দ সম্পর্কে আমার আন্দাজ আছে, ওনার সারপ্রাইজ দিব আমি ওনাকে। আচ্ছা তুমি আমার সাহায্য করবে তো? আকবর সাহেব হেসে উঠে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। আমার মেয়ে যাতে খুশি হবে আমি সেটাই করব। রাতে খাওয়া দাওয়া শেষে হাসান এলো হিমেলের ঘরে। দরজায় দাঁড়িয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাইলো। হাসানের কণ্ঠ পেতেই হিমেল ভীষণ অবাক হলো। হাসানের সাথে ঠিকমতো কথাবার্তাও হয় না এখন আর। আগে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা ভালোই ছিল, তবে এখন আর তেমন নেই। সম্পর্কটা খারাপই হয়েছে হাসানের বিয়ের পর রুমানার কারণে। রুমানা প্রথম থেকেই পছন্দ করতো না হাসান নিজের বাড়ির লোকেদের সাথে বেশি কথা বলুক। আলাদা করে সময় কাটাতে দেওয়া তো দূরের কথা। হাসান যদি 1-2 মিনিটের জন্য ওর মা, ভাই বা বোনের সাথে কথা বলতে আসে, তবে পেছন পেছন রোমানা ঠিক চলে আসবে। বলা তো যায় না আবার কি বলবে ওরা। হাসানের যদি আবার মাথা খেয়ে ফেলে তবে তো সমস্যা। তোর সাথে আমার কিছু কথা ছিল হিমেল, সময় হবে কি? হিমেল আলতো হেসে বলল, সময়ের অভাব তো আমার কোনো দিনই ছিল না ভাইয়া, তুমি ব্যস্ত মানুষ হয়ে গিয়েছিলে। যাই হোক, ভেতরে এসো। ঘরে তখন নয়নতারাও উপস্থিত ছিল। হাসান যখন বলেছে শুধুমাত্র হিমেলের সাথে কথা আছে, তখন নয়নতারার মনে হলো এখানে বোধহয় ওর থাকাটা ভালো হবে না। ঘর থেকে চলে যেতে নিলে হিমেল ডেকে উঠল। নয়নতারা পিছন ফিরে তাকাতেই ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছ তুমি? নয়নতারা জানে এখন যদি ও হিমেলকে বলে যে হাসান হিমেলের সাথে কথা বলতে চাইছে জন্যই চলে যাচ্ছে, তবে যেতে দেবে না। একটা অজুহাত দেখিয়ে বলল, দেখতে যাচ্ছি বাজারে কি কি আছে, কাল সকালে কি রান্না করব সেগুলো ঠিক করতে হবে তো। নয়নতারা খুব সুন্দরভাবে গুছিয়ে মিথ্যাটা বলল। ফলস্বরূপ হিমেল আর বাধা দিল না। নয়নতারা চলে গেল। হাসান ইতস্ত গলায় বলল, আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম তোর কাছে, জানি না তোর পছন্দ হবে কিনা। আমি বলছি বলে যে করতে হবে তেমনও কোনো ব্যাপার না, তোর ইচ্ছে হলে করবি, না হলে করবি না। হিমেল স্বাভাবিক গলায় বলল, এগুলো আলাদা করে বলতে হবে না ভাইয়া, তুমি জানো আমার ইচ্ছা না হলে আমি কোনো কাজ করি না। তাও ঠিক। বলো এখন কি বলবে? হাসান আবারও একটু ইতস্ত গলায় বলল, ভাড়া বাড়িতে তো অনেক বছরই থাকলাম, তবে এবার একটা নিজের বাড়ি করা দরকার আমাদের, কি বলিস তুই? হাসানের কথায় যৌক্তিকতা আছে, তবে চাইলেই তো আর নিজের বাড়ি করা যায় না। তার জন্য যথেষ্ট টাকার প্রয়োজন, যা বর্তমানে হিমেলের কাছে নেই। যা জমা করেছিল বিয়েতে সব শেষ। নিজের বাড়ি করা দরকার, তবে আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। জানি তোর একার পক্ষে সম্ভব না, আমারও একার পক্ষে সম্ভব না। তুই লোনের ব্যবস্থা কর, আর আমার কাছে জমানো টাকা আছে, সেই দিয়ে দুই ভাই মিলে একটা জায়গা কিনি, তারপর ধীরে সুস্থে বাড়ি করব। হিমেল বিস্ফোরিত নয়নে হাসানের দিকে তাকিয়ে বলল, কথাটা তুমি আমাকে বলছো? দুই ভাবে জায়গা কিনবো? সত্যি? হিমেল যে ব্যঙ্গ করে হাসানকে উদ্দেশ্য করে বলল কথাটা, সেটা হাসানের বুঝতে বাকি রইল না। হয়তো হাসি পেয়েছে দুই ভাই শব্দটা শুনে। হাসান যেমন নিজের ভুলে গিয়েছিল ওর একটা ভাই আছে, ঠিক তেমনই হিমেলকেও ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, দুই ভাই মিলেই কিনবো। হিমেল ব্যঙ্গাত্মক গলায় বলল, ভাবি জানে? টাকা তো মনে হয় সব ভাবির অ্যাকাউন্টে আছে। ভাবি যদি শোনে যে আমার সাথে তুমি জমি কিনবে, তবে টাকাই তুলতে দেবে না। জানে না তোর ভাবি? ও, তাহলে তো হয়েই গেল। আমার সাথে জমি কেনার স্বপ্ন বাদ দাও, যাও ঘুমিয়ে পড়ো, সংসার অশান্তি করো না। হিমেল ভেবেছিল হাসান সত্যি এবারে চলে যাবে, তবে তেমনটা হলো না। বরং হাসান এবারে বেশ গম্ভীর গলায় বলে উঠল, জমি যখন কিনবো বলেছি তখন কিনবো, আর তোর সাথে কিনবো। আর এই বিষয়ে রোমানের সিদ্ধান্ত চলবে না, আমি যা ঠিক করেছি তাই হবে, তুই চিন্তা করিস না। চিন্তা না করে তো কোনো উপায় নেই। তুমি তো চলো ভাবির সিদ্ধান্তে, তবে ভাবির সিদ্ধান্তে চলবে না কথাটা শুনতে একেবারে হাস্যকর লাগলো না? বুঝতে পারছি কোনো ঝামেলা হওয়ার কারণে মাথা গরম আছে, তবে 2 দিন পর সব ঠিক হয়ে গেলে সে আবার ভাবির কথাই চলবে। তাই তোমার কথায় ভরসা করে আমি লোন নিতে পারবো না। হিমেলের কথাটা শুনে হাসানের খুব খারাপ লাগলো। হিমেল এইভাবে বলল যে জন্য কষ্ট পেল না, বরং
কষ্ট পেল এটা দেখবে যে ওদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করতে পারছে না। অথচ এমনটা হওয়ার কথা তো ছিল না। ছোটবেলায় যেমন দুই ভাই দুজনের ভরসা ছিল, ঠিক তেমনই আজ এই পর্যায়ে এসেও তাই হওয়ার কথা ছিল। তবে তেমন সম্পর্কে এখন আর নেই। আর হাসান এটাও খুব ভালো করেই জানে যে ওর জন্য হাসান নিজেই দায়ী। হয়তো রোমানাকে অতিরিক্ত ভালোবাসার ফলে নিজের মা, ভাই, বোন সবার সাথে সম্পর্কের অত্যাধিক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। হয়তো রোমানাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বাকি কাউকেই গুরুত্ব দেয়নি, যার ফলে আজ হিমেল আর ওকে ভরসা করতে পারছে না। হাসান মন খারাপ করলো না, আর কষ্টও পেল না। মলিন হেসে বলল, এই একটাবার ভরসা করে দেখ, ঠকবি না। আমি হতাশ করবো না তোকে হিমেল। হিমেলের এবারে ব্যাপারটা বেশ ভালোই খটকা লাগলো। হাসানের কথা শুনে মনে হলো যে হাসান মিথ্যে বলছে না, এবারে ঠকাবে না হিমেলকে। তবে হঠাৎ করেই হাসানের এত পরিবর্তনের কারণটা ঠিক বুঝতে পারলো না। রোমানার কথা ছাড়া তো হাসান কোনো সিদ্ধান্ত নেয় না। রোমানার ভালো লাগবে না ভালো লাগবে সেটা হাসান সব থেকে বেশি ভাবে, বাদবাকি কারো কথা ভাবার এত প্রয়োজন মনে করে না। তবে আজকে এমন কি হয়ে গেল যে রোমানার ভালো মন্দ ভাবার কথা না ভেবেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, ভবিষ্যতে কি হচ্ছে তোমার? হঠাৎ ভাবির ভালো মন্দের কথা চিন্তা না করে একা একা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ যে? আশা করছি এটা বুঝতে পারছো যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার সংসারে কতটা অশান্তি হতে পারে। হাসান আবারও মলিন হেসে বলল, হলে হবে, তবে একটা স্থায়ী আবাসস্থল দরকার হিমেল। আর সেটা আমার একার পক্ষে সম্ভব না। আর তোদের থেকে আলাদা হতে চাই না আমি। হিমেল সোজা হয়ে বসে বেশ গুরুত্বপূর্ণ ভঙ্গিতে বলল, শোনো ভাইয়া, আমি চাই না আমার কিংবা মা বা আপার জন্য তোমার সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক। হ্যাঁ, এটা ঠিক, তোমার উপর রাগ বলো, অভিমান বলো কিংবা হতাশা বলো, সব কিছুই জমে আছে। তবে আমি তাও চাই না যে তোমার সংসারে কোনো অশান্তি হোক। হাসান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গত দুদিন ধরে মনে হচ্ছে আমার যে একতরফা চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। আসলে এক পক্ষের চেষ্টাতে কোনো কিছুই হয় না। ঠিক তেমনই একজনের চেষ্টাতে কখনো সংসারে শান্তি ও বজায় রাখা যায় না। একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে হলে দুজনের সমান প্রচেষ্টা দরকার। আর হঠাৎ করেই কেন যেন আমার মনে হচ্ছে যে এই সংসারে বোধহয় শুধু আমার একতরফা চেষ্টাই রয়েছে। রুমানা চায় না এই সংসারে শান্তি বজায় থাকুক। হিমেল বুঝতে পারলো ঘটনা ভয়াবহতা অনেক। রোমানা যে যতটা হিমেল বুঝতে পারলো ঘটনার ভয়াবহতা অনেক। রোমানা যে কে যতটা অপছন্দ হোক না কেন হিমেল সত্যি চায় না যে হাসানের সংসারের কোনো রকমের কোনো সমস্যা হোক ওদের জন্য। সংসার ভাঙার জিনিস না। কাউকে বিয়ে করা মানেই সারা জীবন তার দায়িত্ব নেওয়া, সারা জীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি নেওয়া। সবাই ভালো হবে এমনটা না, আবার সবাই খারাপ হবে এমনটাও না। যে খারাপ তাকে ভালো বানানোর চেষ্টা করতে হবে, ঠিক তেমনই ভাবে নিজেকেও শুধরানোর চেষ্টা করতে হবে। দিন শেষে দুজনের হাজারো ত্যাগের মাধ্যমেই তো সংসারে সুখ আসবে। কখনো স্বামী কিছু ত্যাগ করবে, কখনো স্ত্রী কিছু ত্যাগ করবে, কখনো আবার সংসারের সুখের জন্য দুজনেই কোনো না কোনো বস্তু ত্যাগ করবে। তবে একে অপরকে ছেড়ে যাও কখনোই কোনো সমাধান হতে পারে না। আর এক্ষেত্রে হাসানের সমস্যাটা হিমেলের কাছে এবারে বেশ গুরুত্বপূর্ণই লাগলো। না হলে হাসান এমন মানুষই না যে রোমানার কথা ওর কাছে এসে এভাবে বলবে। মমতা বেগমকেও তো কখনো রোমানার ব্যাপারে কিছু বলতে দেয় না, সেখানে হাসান নিজে কিছু বলবে এটা অসম্ভব। এখন সংসারে স্বামী স্ত্রীর মাঝে কী নিয়ে ঝামেলা হয়েছে সেসব বিষয়ে কথা বলা হিমেলের অনধিকার চর্চা বলেই মনে হলো। সেসব জিজ্ঞেস করতে চাইলো না, তবে হাসানের অবস্থা দেখে মনে হলো ওকে একটু ভরসা দেওয়া উচিত, একটু সুপরামর্শ দেওয়া উচিত। দেখো ভাইয়া, আমি জানি না কি নিয়ে ঝামেলা হয়েছে, তবে হতাশ হও না। ভাবি যে মানুষটা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে আলাদা করে বোঝাতে হবে না যে উনি মানি আস্ত একটা ঝামেলার গোডাউন। তবে ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। হাসান হতাশ গলায় বলল, তোর কি মনে হয় আমি চেষ্টা করলেই সব হবে? ওর ভেতরে তো অপরাধবোধ কাজ করতে হবে, তাই না? ওকে তো নিজের ভুলগুলো বুঝতে হবে। যে নিজের ভুল স্বীকারই করতে চায় না, তার সাথে ঝামেলা মিটমাট করবে কিভাবে? সে তোর ভাবে কখনো নিজের ভুল স্বীকার করে না। তবে বিয়ের পর থেকে তো তুমি সব সামলিয়ে এসেছ, এখনো সামলাও। হঠাৎ করে সবটা বদলে গেল যেন হিমেল। রোমানা কিছু আচরণে হঠাৎ করে খেয়াল করলাম আমার সহ্য সীমা পেরিয়ে যাচ্ছে। হিমেল ভ্রুকুচকে বলল, কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না, তবে একটাই কথা, যার আমার সাথে থাকার না থাকায় কোনো যায় আসে না, যার জীবনে আমার কোনো প্রয়োজনই নেই, যে আমার খেয়াল রাখার কথা ভাবে না, যে আমাকে ভালোবাসে না, যার কাছে সবসময় শুধু একপাক্ষিকভাবে আমাকে ক্ষমা চেয়ে যেতে হবে, যে কখনো কোনো পরিস্থিতিতে আমার কাছে নিচু হতে চায় না,
তেমন জীবনসঙ্গী বোধ হয় আমি চাইনি হিমেল। আমি এতদিন রুমানাকে ঠিক করতে চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে, কারণ আমার স্ত্রী আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে তবে কি? তবে আমি ক্লান্ত। এখন রুমানা যা চাইবে আমি তাই করব। হিমেল একটু চিন্তিত গলাতেই বলল। মানে ভাবি কি চাইছে? হাসান কিছুক্ষণ ভাবলো, হঠাৎ করে একটু হাসলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে হিমেলের কাঁধে হাত রেখে বলল, বাদ দে সব ভাবনা। তুই খুব ভালো জীবন সঙ্গী পেয়েছিস, সেটা আমি একদিনই নয়নতারার ব্যবহারে বুঝতে পেরেছি। মেয়েটা খুব ভালো। ও স্বামীকে ভালোবাসতে জানে, শ্বশুরবাড়ির লোকদের সম্মান করতে জানে, সবাইকে নিয়ে ভালো থাকতে জানে। মোট কথা ও সংসার করতে জানে। তুই এত কিছু ভাবিস না, লোনের ব্যবস্থা কর আর জমি দেখতে থাক, বাদ বাকি সব আমি দেখে নেব। কথাটা বলেই হাসান চলে গেল রুম থেকে। তবে হিমেলকে একরাশ চিন্তা দিয়ে গেল। কে জানে কি চলছে হাসানের সংসারে। রুমানা কি এমন করেছে যার কারণে হাসান এতটা রেগে গেল? কখনো তো হাসান এভাবে রুমানার উপরে রাগে না। হাসান এতটা রাগে না কারোর উপরে। ও খুব শান্তশিষ্ট একজন মানুষ। যদি ধৈর্যের কথা বলা হয় তবে হিমেলের থেকে অনেক বেশি ধৈর্যশীল হাসান। হিমেলের তো অল্পতেই মাথা গরম হয়ে যায়, তবে হাসান এমন না। ভেবেচিন্তে কথা বলতে পছন্দ করে। আর ব্যাপারটা যদি রুমানার হয় তবে তো হাসানের ধৈর্যের কোনো সীমানাই থাকে না। তবে কি এমন হলো হঠাৎ করে যে হাসানের সব ধৈর্যের সীমা পেরিয়ে গেল? আজ হিমেল একটু তাড়াতাড়ি আর একাই বাড়ি ফিরল। নয়নতারা ফোন করে বলেছিল আজও হিমেলের আগে বাড়ি ফিরবে, তাই যেন অযথা কষ্ট করে ওকে নেওয়ার জন্য হিমেল আবার না চলে যায়। হিমেল তাই আর যায়নি। বাড়ি ফিরে দেখলো গেটের সামনে একটা বাইক পার্ক করা। বাইকটা একদম নতুন চকচক করছে। এটা যে হাসানের বাইক না সেটা হিমেল বেশ ভালোই বুঝতে পারলো। চেনে হাসানের বাইক। সচরাচর ওদের বাড়ির সামনে কেউ বাইক পার্ক করে না, তাও আজ একেবারে মেইন গেটের সামনে পার্ক করে রেখেছে। দেখি মাথা গরম হয়ে গেল হিমেলের। যার বাইক নিজের বাড়ির সামনে পার্ক করতে পারে না, নাকি সাথে চোখ ছিল না যে জন্য বোঝেনি যে এটা একটা দরজা, এদিক দিয়ে মানুষ ভেতরে ঢোকার সময় অসুবিধা হতে পারে। বাইক আছে জন্যই ভাব বেড়ে গেছে। মনে মনে বাইকের মালিককে গালি দিতে দিতে হিমেল কলিং বেল বাজালো। ভেতর থেকে মমতা বেগম এসে দরজাটা খুলে দিলেন। মমতা বেগমকে দেখতেই হিমেল ইশারায় বাইকটা দেখিয়ে মৃদু রাগী গলায় বলল,